Subscribe now and press the bell icon. Never miss an update. মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। উইলিয়াম শেক্সপিয়র, তোমরা সবাই নাম শুনে থাকবে। তার লেখা একটি খুব সুন্দর সনেট, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই সনেটটা নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। চলো দেখা যাক আজকের এই সনেটটিতে কি আছে, আমরা পরপর আলোচনা রাখব। উইলিয়াম শেক্সপিয়র। William Shakespeare was born in Stratford. He was third among 8 kids. উইলিয়াম শেক্সপিয়র তিনি স্ট্র্যাটফোর্ডে জন্মেছিলেন। He was born in the year 1564. 1564 সালে তিনি জন্মেছিলেন। তিনি পিতামাতার 8 সন্তানের মধ্যে তৃতীয় সন্তান ছিলেন। He was married at the age of 18. মাত্র 18 বছর বয়সে তার বিবাহ হয়েছিল। With Anne Hathaway. Anne Hathaway. She was then 26 years old. তার তখন বয়স ছিল 26 বছর। William Shakespeare worked as an actor. উইলিয়াম শেক্সপিয়র অভিনেতা হিসেবে কাজ করেছেন। হি পাবলিশড 37 প্লেজ, 37টি নাটক তিনি প্রকাশ করেছেন, অ্যান্ড 154 সনেটস এবং 154টি সনেট বা চতুর্দশপদী কবিতা তিনি প্রকাশ করেছেন। হোয়াট ইজ সনেট? আমরা এই সনেট বা চতুর্দশপদী কবিতা কি সেটা জানব। আ সনেট ইজ আ লিরিক পোয়েম। সনেট হচ্ছে একটা গীতি কবিতা। লিরিক পোয়েম মানে হচ্ছে গীতি কবিতা, যে কবিতাগুলো গানের আকারে গাওয়া যায় লায়ার নামক বাদ্যযন্ত্রের সঙ্গতে, তাদের লিরিক পোয়েম বলা হয়। তো প্রত্যেকটি সনেট হচ্ছে এক একটি লিরিক পোয়েম বা গীতি কবিতা। কনসিস্টিং অফ 14 লাইনস, এবং সনেটে 14টি লাইন থাকে। একটি সনেটে লাইনের সংখ্যা 14টি। রিটন ইন আয়াম্বিক পেন্টামিটার, এবং সনেটগুলো লেখা হয় আয়াম্বিক পেন্টামিটারে। আয়াম্বিক পেন্টামিটার কি আমরা পরে আলোচনা করব। উইথ আ ডেফিনিট রাইম স্কিম, এবং এই সনেটের একটি নির্দিষ্ট রাইম স্কিম অর্থাৎ ছন্দ থাকে। উইথ আ ডেফিনিট থট স্ট্রাকচার, এবং এর একটা নির্দিষ্ট ভাবনার গঠন থাকে। অর্থাৎ প্রত্যেকটি সনেটে কিছু ভাবনা থাকে, কিছু চিন্তা থাকে, যেগুলো একটা নির্দিষ্ট আকারে সাজানো থাকে। হোয়াট ইজ সনেট? তাহলে সনেট কি আমরা পেলাম? সনেট হচ্ছে আ সনেট ইজ আ 14 লাইন পোয়েম ইন আয়াম্বিক পেন্টামিটার অফেন অ্যাবাউট লাভ। সনেট হচ্ছে 14 লাইনের বা চতুর্দশপদী একটি কবিতা,
যেটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয় এবং এর মূল বিষয় হচ্ছে ভালোবাসা। ইট ইউজুয়ালি আর্গুজ আ পয়েন্ট অর সলভ আ প্রবলেম। এটা সাধারণত কোনো একটা বিষয় নিয়ে বিতর্ক বা তর্ক বা আলোচনা করে অথবা কোনো একটা সমস্যার সমাধান করে। Iambic pentameter. Iambic pentameter is the rhythm and meter in which poets and playwrights wrote in Elizabethan England. It is a meter that Shakespeare uses here. Iambic pentameter হচ্ছে সেই রিদম, সেই ছন্দ এবং মিটার মানে হচ্ছে পদ, যেটাতে এলিজাবেথান প্লেরাইটস নাট্যকার এবং কবিরা লিখতেন ইংল্যান্ডে। এই পদে, এই ছন্দে এখানে শেক্সপিয়ার যে কবিতাটি নিয়ে আমরা আলোচনা করব সেই কবিতাটিও শেক্সপিয়ার এই মিটারেই লিখেছেন। আয়াম্ব কি জিনিস এবার এটা একটু আমরা জেনে নেব। এখানে দেখো একটি উদাহরণ দেওয়া হয়েছে শেক্সপিয়ারের একটা নাটক হ্যামলেট, সেই নাটকের একটা বিখ্যাত উক্তি, টু বি অর নট টু বি। টু বি, দেখো এখানে ফার্স্ট এখানে 3টে মিটার দেখানো হয়েছে, ঠিক আছে, ফুট 1, ফুট 2 আর ফুট 3। ফুট 1-এ দেখো আছে টু বি। টু বি, বিটা একটু উপরে আছে, দেখো এর অর্থ হচ্ছে 2 এর ওপর, 2টা এখানে আনস্ট্রেসড, 2 এর ওপরে কোনো স্ট্রেস নেই, কিন্তু বি এর ওপরে স্ট্রেস আছে। স্ট্রেস অর্থাৎ যেটার ওপরে জোর দেওয়া হয়। তো 2 হচ্ছে এখানে আনস্ট্রেসড সিলেবল, বি হচ্ছে এখানে স্ট্রেসড সিলেবল। এই দুটো আনস্ট্রেসড এবং স্ট্রেসড সিলেবল মিলিয়ে তৈরি হচ্ছে এখানে ফুট 1। এটাকে একটা ফুট বলা হয়, একটা পদ বা পদ বলা হয়। মিটার, এটাই হচ্ছে একটা মিটার বলা হয়। পরেরটা দেখো অর নট, অর আনস্ট্রেসড, এখানে অরের ওপর জোর নেই, নটের ওপরে জোর আছে। পরেরটাতে দেখো থার্ড ফুট বা 3 নম্বর পদে টু বি, আবার টু আনস্ট্রেসড, বি স্ট্রেসড। এটাই যখন একটা স্ট্রেসড সিলেবল একটা আনস্ট্রেসড সিলেবলকে ফলো করে, স্ট্রেসড সিলেবল আনস্ট্রেসড সিলেবলকে ফলো করে, সেটাকে আমরা আয়াম্ব বলি, সেটাকে বলি আয়াম্ব। অর্থাৎ এখানে যে 3টে মিটার আমরা দেখতে পাচ্ছি, ফুট 1, ফুট 2, ফুট 3, তার মানে মিটার 1, মিটার 2, মিটার 3, 3টে মিটার আছে। টু বি অর নট টু বি, এই 3টে মিটার লেখা হয়েছে আয়াম্বিক বা আয়াম্বে, ঠিক আছে। এটাই হচ্ছে আয়াম্ব মানেই হচ্ছে প্রথম যে সিলেবলটি সেটি হবে আনস্ট্রেসড এবং সেকেন্ড ওয়ান বা দ্বিতীয় সিলেবলটি হবে স্ট্রেসড। আনস্ট্রেসড এবং স্ট্রেসড সিলেবল, এইটাই হচ্ছে আয়াম্ব। বোঝা গেল? টু বি অর নট টু বি, খুব বিখ্যাত একটা উক্তি, এটা উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। তাহলে আয়াম্ব কি জিনিস আমরা বুঝতে পারলাম। আয়াম্ব হচ্ছে একটা মিটার, যে মিটারের একটা মিটারের 2টো সিলেবল থাকে, একটা মিটারে 2টো সিলেবল থাকে। সেই 2টো সিলেবলের মধ্যে যদি প্রথম সিলেবলটি আনস্ট্রেসড হয় এবং সেকেন্ড সিলেবল বা দ্বিতীয় সিলেবলটি যদি স্ট্রেসড হয়, তবে সেই মিটারটিকে বলা হবে আয়াম্ব। বোঝা গেল? তাহলে আয়াম্ব মানে হচ্ছে প্রথম সিলেবল যেখানে আনস্ট্রেসড আর সেকেন্ড যে সিলেবল সেটা হবে স্ট্রেসড। তাহলে অ্যান আনস্ট্রেসড syllable
is followed by a stressed syllable. ঠিক আছে, এটা হচ্ছে iamb. দেখো পেন্টামিটার, পেন্টামিটারটা কি? An iamb is the dum, it is the heartbeat. iambটা কি না, iambটা হচ্ছে the dum. দেখো ডি ডি ই ই ডি, এর ওপর কোনো স্ট্রেস নেই, কিন্তু তারপরেই দেখো ক্যাপিটাল লেটারে লেখা আছে ডাম, ডি ইউ এম, ডাম, ডি ডাম, ডি ডাম, ডি ডাম, ডি ডাম। কিছু বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের হার্টবিট, এটা হচ্ছে আমাদের হার্টবিট। আমাদের হার্টবিট কিভাবে হয়? লাব ডাব, লাব ডাব, লাব ডাব, লাব ডাব। এটাকে ইংলিশে কি বলি আমরা? ডি ডাম, ডি ডাম, ডি ডাম, ডি ডাম। তাহলে আয়াম্ব হচ্ছে একটা ডি ডাম, অর্থাৎ ডি যেখানে কোনো স্ট্রেস নেই, ডাম যে স্ট্রেসটা গিয়ে পড়ছে ডামের ওপরে। ঠিক আছে, তাহলে ডিটা হচ্ছে ফার্স্ট সিলেবল আনস্ট্রেসড, আর ডাম হচ্ছে সেকেন্ড সিলেবল স্ট্রেসড। তাহলে এটা হচ্ছে হার্টবিট, হিউম্যান হার্টবিট বা যে কোনো অ্যানিম্যাল হার্টবিট। আর পেন্টা ইজ দ্য ফর্ম ফর 5 ইন গ্রিক। পেন্টাটা কি না, পেন্টা হচ্ছে গ্রিক ভাষায় 5কে বলা হয় পেন্টা। পেন্টা মিন্স 5, 5। পেন্টামিটার তার মানে হচ্ছে 5টি মিটার থাকবে, 5টি মিটার থাকবে বা পদ থাকবে। তার মিটার ইজ রিয়েলি দ্য প্যাটার্ন, মিটার ইজ রিয়েলি দ্য প্যাটার্ন। মিটারটা কি না, প্যাটার্ন, প্যাটার্ন পদ এখানে। ফুট, সো দেয়ার আর 5 আয়ামস পার লাইন। তাহলে আয়াম্বিক পেন্টামিটার বলতে আমরা কি বুঝি না, যে লাইনে 5টা আয়ামস থাকবে, যে লাইনে 5টা আয়ামস থাকবে সেটাই হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। পেন্টা মিন্স 5 আয়ামস, 5 আয়ামস থাকবে। তাহলে 5 আয়ামস যে লাইনে থাকবে সেটাই হবে আয়াম্বিক পেন্টামিটার। অর্থাৎ একটা লাইনে 5টা মিটার থাকবে, 5টা ফুট থাকবে, এবং সেই 5টা ফুটের প্রত্যেক প্রথম সিলেবলটি আনস্ট্রেসড হবে এবং দ্বিতীয় সিলেবলটি স্ট্রেসড হবে। তাহলেই আমরা সেই লাইনটিকে বলবো আয়াম্বিক পেন্টামিটার। Quite simply, it sounds like this: di dum, di dum, di dum, di dum, di dum. খুব সহজভাবে এটা তোমরা হার্ট দেখতে পাচ্ছ, এই হার্টের যে শব্দ, ঠিক আছে, ডি ডাম, এটা ঠিক আয়াম্বিক পেন্টামিটারের মতো। It consists of a line of 5 iambic feet, 10 syllables, 5 unstressed and 5 stressed. এটা 5টি আয়াম্বিক ফিট নিয়ে গঠিত একটি লাইন, 5টি আয়াম্বিক ফিট নিয়ে গঠিত একটি লাইন, 5টি আয়াম্বিক মিটারস নিয়ে গঠিত একটি লাইন, যেখানে 10টি সিলেবলস থাকবে, তার মধ্যে 5টি সিলেবলস আনস্ট্রেসড এবং 5টি সিলেবলস স্ট্রেসড হবে। আর এটাই হচ্ছে মানুষের হৃদয়ের ছন্দ। বোঝা গেল? দেখো আয়াম্বিক পেন্টামিটার, সনেট 18। Shall I compare the two a summer's day? একইভাবে রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে arise, fierce sun, and kill the envious moon. বোঝা গেল ছন্দটা? এটাই হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। দেখো রাইমিং প্যাটার্নস। The Shakespearean sonnet has 3 quatrains followed by a couplet, the scheme being AB, AB, CD, CD, EF, EF, GG.
দ্য শেক্সপিয়ারিয়ান সনেট, শেক্সপিয়ারের যে সনেট, সেই সনেটে 3টি কোয়াট্রেন্স থাকবে। কোয়াট্রেন্স হচ্ছে 4 লাইনস, 4টে লাইনকে বলা হয় একটি কোয়াট্রেন। ঠিক আছে, 4টি লাইনের একটি স্তবককে বলা হয় একটি কোয়াট্রেন। শেক্সপিয়ারের সনেটে 3টি কোয়াট্রেন থাকে এবং সব শেষে থাকে একটি কাপলেট। কাপলেট হচ্ছে 2টি লাইন বা 2 লাইনের একটি স্তবক, বোঝা গেল? এবং এর যে রাইম স্কিম, এর ছন্দটা কেমন হবে? এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি, অর্থাৎ প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইন, দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনের ছন্দ মিলবে, ছান্দিক একটা সঙ্গবদ্ধতা থাকবে। আর পঞ্চম লাইনের সঙ্গে সপ্তম, ষষ্ঠ লাইনের সঙ্গে অষ্টম, তারপর নবম লাইনের সঙ্গে একাদশ, দশম লাইনের সঙ্গে দ্বাদশ, এদের ছন্দবদ্ধতা থাকবে। আর সবশেষের যে 2টি লাইনের যে স্তবক, যেটাকে আমরা বলছি কনক্লুডিং কাপলেট বা সমাপ্তি স্তবক, ঠিক আছে, 2 লাইনের স্তবক, সেই কনক্লুডিং কাপলেটের ছন্দবদ্ধতা হবে জি জি, অর্থাৎ তারা 2টো লাইন পরপর তাদের ছন্দ মিলে যাবে। কোয়াট্রেন্স আর 4 লাইন স্ট্যান্জাস অফ এনি কাইন্ড। কোয়াট্রেন হচ্ছে 4 লাইনের স্তবক, যেমনই হোক না কেন। আর কাপলেট ইজ 2 লাইন স্ট্যান্জাস অফ এনি কাইন্ড। কাপলেট হচ্ছে 2 লাইনের স্তবক, যে কোনো ধরনের হতে পারে। তাহলে আমরা এখানে যেটা শিখলাম যে শেক্সপিয়ারিয়ান সনেট, শেক্সপিয়ার যে সনেটটা লিখেছেন, যে সনেটগুলো লিখেছেন, সেই সনেটের 3টে কোয়াট্রেন থাকে, অর্থাৎ 3টে 4 লাইনের স্তবক থাকে এবং একটি 2 লাইনের স্তবক থাকে। 3টে কোয়াট্রেন আর একটি কাপলেট থাকে। শেক্সপিয়ারের এই যে সনেটটি আমরা পড়ব, এই সনেটের থিম অফ লাভ অ্যান্ড টাইম, এর থিমটা হচ্ছে লাভ আর টাইম এর যে সম্পর্ক, সেইটা নিয়ে এখানে কবি আলোচনা করেছেন। দেখো, প্রথম পয়েন্টটা হচ্ছে লাভ আউটলাস্টস টাইম। ভালোবাসা সময়কে পরাস্ত করে। ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। ভালোবাসা কখনো সময়ের দ্বারা আবদ্ধ হয়ে থাকে না। পোয়েট্রি আউটলাস্টস বোথ লাভ অ্যান্ড টাইম। আর কবিতা ভালোবাসা এবং সময় উভয়কেই পরাস্ত করে। কবিতা সবার ঊর্ধ্বে, ভালোবাসা সময় সকলের ঊর্ধ্বে অবস্থান করে কবিতা বা কবির সৃষ্টি। আদার থিমস, অন্য যে ভাবনাগুলো এখানে আমরা পাবো, সেটা হচ্ছে বিউটি সৌন্দর্য, ডেথ মৃত্যু, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, পাওয়ার অব দ্য বিলাভেড প্রেমিকের শক্তি, অ্যান্ড সাফারিং অব দ্য লাভার এবং প্রেমিকের কষ্ট। In his sonnets, Shakespeare wishes to preserve the eternal part of the youth's beauty against the effects of time. তার সনেট বা চতুর্দশপদী কবিতায় শেক্সপিয়ার কি করেছেন না, তার যুববন্ধুর সৌন্দর্যকে অমরত্ব দান করেছেন, যা সময়কে অতিক্রম করেও, যার সুবাস গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে
সেই বিষয়ে তিনি এখানে বলেছেন। There is a repeated idea of the poetry's capacity to immortalize. বারবার বলা হয়েছে যে কবিতার মাধ্যমে তার বন্ধু অমরত্ব লাভ করবেন, তার বন্ধুর প্রতি তার প্রেম অমরত্ব লাভ করবে। এই হচ্ছে এই কবিতার বিষয়বস্তু। Each slide will represent one line of the sonnet. The text will appear on the slide. A background image will scaffold understanding of the text. প্রত্যেকটি স্লাইড, এরপর যে স্লাইডগুলো তোমরা দেখবে, এক একটি লাইন বা এক একটি লাইনকে রিপ্রেজেন্ট করবে এই সনেটের, এবং এর ওপরে যে টেক্সট তোমরা দেখতে পাবে, সেই টেক্সট আর ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো তোমরা দেখতে পাবে, সেই ছবিগুলো টেক্সটকে বুঝতে সহযোগিতা করবে। যাই হোক, আমরা এবার চলে যাচ্ছি কবিতার ইন ডিটেলস আলোচনায় পরের স্লাইডে। Shall I compare thee to a summer's day? দেখো এখানে একটা বিউটিফুল সামার্স ডে দেখানো হয়েছে ব্যাকগ্রাউন্ড ইমেজে। The sun is high up in the sky. There are some clouds in the sky. A beautiful scenery here. পাহাড় দেখতে পাচ্ছি আমরা, আকাশ দেখতে পাচ্ছি, সূর্য দেখতে পাচ্ছি, প্রচুর ফুল ফুটেছে, একটা জলাশয় দেখতে পাচ্ছি, অপরূপ সৌন্দর্য এই গ্রীষ্মের। কবি বলছেন, আমি কি তোমার সৌন্দর্যকে, আমি কি তোমার সুন্দরতাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? দেখো, কবিতাটা শুরুই হচ্ছে কবির বন্ধু, তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য এবং একটি গ্রীষ্মের দিনের সৌন্দর্যের তুলনা দিয়ে। কবি তুলনা করছেন একটি গ্রীষ্মের দিনের সৌন্দর্যের সঙ্গে কবির বন্ধুর সৌন্দর্যের তুলনা এখানে করা হচ্ছে। এবং কবি, আমার মনে হয় তিনি অনুমতি চাইছেন যে তার বন্ধুর কাছে, যে আমি কি তুলনা করতে পারি। তিনি শিওর এবং সার্টেন নন যে আদৌ তার বন্ধুর সৌন্দর্য গ্রীষ্মের সৌন্দর্যের সঙ্গে তুলনাযোগ্য কিনা, তুলনা করার যোগ্য কিনা। এটা কবি নিজেই এই বিষয়ে সন্দিহান। ঠিক আছে, দেখা যাক পরের লাইনটা। Thou art more lovely and more temperate. পরের লাইনে দেখো কবি বলছেন, তুমি অনেক সুন্দর এবং অনেক স্নিগ্ধ। টেম্পারেট, স্নিগ্ধ, সুন্দর এবং স্নিগ্ধ। কার তুলনায়? গ্রীষ্মের দিনের তুলনায়। গ্রীষ্মের দিন খুব প্রখর রৌদ্র থাকে, তার থেকে অনেক স্নিগ্ধ হচ্ছেন কবির বন্ধু। এখানে দেখো ব্যাকগ্রাউন্ড ইমেজ, একজন পুরুষের, সুপুরুষ, তার ছবিটা এখানে দেওয়া আছে, কিন্তু যেহেতু তার পরিচয় আমাদের জানা নেই, তাই তার মুখটা আমরা ঢেকেছি। এটা একটা ছবি অনুষঙ্গ মাত্র। কবির যে বন্ধুর কথা এখানে বলা হচ্ছে, সেই বন্ধুকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা দেখছো, সেই ইমেজটাকে ব্লার করে দেওয়া হয়েছে। কেন ব্লার করা হয়েছে? না, কবি বলছেন যে তুমি আরও বেশি সুন্দর। দেখো, এখানে ফোকাস করা হয়েছে কবির এই বন্ধুটিকে। ঠিক আছে, এটি কিন্তু কবির বন্ধু নন, জাস্ট এটা আমরা আলোচনার খাতিরে এখানে এইরকম একটি ছবি আমি তুলে ধরেছি তোমাদের সামনে, এবং তাকে ফোকাস করা হয়েছে, এবং বাকি যে সৌন্দর্য সেটাকে ডিফোকাস করে দিয়েছি।
ব্লার করে দিয়েছি। কবি বলছেন তুমি আরও বেশি সুন্দর এবং আরও বেশি স্নিগ্ধ। Rough winds do shake the darling birds of May. Rough winds, ঝোড়ো বাতাস নাড়িয়ে দিয়ে যায়, ঝাঁকিয়ে দিয়ে যায় মে মাসের খুব প্রিয় কুঁড়িগুলিকে। এখানে তোমরা তিনটে কুঁড়ি দেখতে পাচ্ছ, যা মে মাসের ঝড়ে সেই কুঁড়িগুলি আন্দোলিত হচ্ছে, সেগুলোকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে। তাহলে এই যে মে মাস, যা গ্রীষ্মের একটি মাসের নাম, মে মাসে গ্রীষ্ম বর্তমান থাকে এবং সেই সময় হার্স উইন্ডস অর্থাৎ ঝোড়ো বাতাস সেই সময় বয়, যে বাতাসটা আদৌ সেই গ্রীষ্মের সাথে একসঙ্গে যায় না, গ্রীষ্মের সৌন্দর্যের সঙ্গে একসঙ্গে যায় না, কেননা সে সৌন্দর্যের ক্ষতি করে। কিভাবে ক্ষতি করে? এখানে ছোট্ট কুঁড়িগুলোকে তোমরা দেখতে পাচ্ছ, যেগুলোকে সেই বাতাস নাড়িয়ে দিয়ে যাচ্ছে। তাই কবির মনে সন্দেহ, যে প্রথম লাইনে তিনি সন্দেহটা যা আমাদেরকে সন্দেহের কথা তিনি জানিয়েছিলেন, সেটা কিন্তু কিছুটা হলেও এখানে সমর্থন তিনি তৃতীয় লাইনে তিনি তার সমর্থনটা করলেন। দেখো তারপরের লাইন, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট। এবং সামার্স বা গ্রীষ্মের সময়টাও কিন্তু খুব কম, খুব অল্প। দেখো এটা অটামের একটা ছবি দেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ড ইমেজে। ফসল পাকছে, ফসল পেকেছে, ধান পেকেছে বা কিছু সিরিয়ালস এখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে, যেটা পেকে উঠেছে। অর্থাৎ গ্রীষ্মের শেষে ফসল পেকে ওঠে। তাই এই গ্রীষ্মটি খুব স্বল্পকালীন, কিন্তু কবি বলছেন যে তার বন্ধুর সৌন্দর্য সেটা তো স্বল্পকালীন নয়, সেটা তো সীমিত সময়ের জন্য নয়, সেটা আরও অনেক বেশি বিস্তৃত। তাহলে প্রথম লাইনে কবি যে সন্দেহটা প্রকাশ করেছিলেন, সেই সন্দেহটা এখানে দেখো চতুর্থ লাইনে এসে তিনি সেইটা একেবারে পরিষ্কার করে দিলেন যে গ্রীষ্মের সঙ্গে তুলনা টানাটা ঠিক হচ্ছে না, কেননা গ্রীষ্ম খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়। Sometime too hot, the eye of heaven shines. কখনো কখনো খুব উষ্ণভাবে, আই অফ হেভেন কাকে বলা হয়েছে? সূর্যকে বলা হয়েছে, সান। কখনো কখনো খুব উষ্ণভাবে সূর্য কিরণ দেয়। তোমরা ব্যাকগ্রাউন্ড ইমেজে দেখতে পাচ্ছ দুপুরবেলা সূর্য মধ্য গগনে, এবং তার প্রখর তাপে আমরা সকলেই অস্থির হয়ে উঠি। এবং এখানে ছবিতে একটি শিশু তার মুখে জল ঢালছে। তাহলে সূর্যের এই প্রখরতা, সূর্যের এই উত্তপ্ততা, এটা গ্রীষ্মের পক্ষে, গ্রীষ্মের সৌন্দর্যের পক্ষে হানিকারক। এখানে কবি সেটাই বলতে চাইছেন যে গ্রীষ্মের এই সৌন্দর্য, গ্রীষ্মের সৌন্দর্যকে ক্ষতি করে, গ্রীষ্মের সৌন্দর্যের ক্ষতি সাধন করে সূর্যের এই প্রখরতা। And often is his gold complexion dimmed. এবং গ্রীষ্মকালে প্রায়ই যেটা দেখা যায় যে আকাশ মেঘলা হয়ে গোটা সূর্যকে ঢেকে দিচ্ছে। সূর্যের যে সোনালি রং, যে সোনালি বর্ণ, সোনা বরণ, সেই বরণকে, সেই বর্ণকে অন্ধকারে নিমজ্জিত করে দিচ্ছে এই মেঘলা আকাশ। তাই এটাও
চিরস্থায়ী নয়, সূর্য চিরস্থায়ী নয়। And every fair from fair sometime declines. দেখো খুব সুন্দর এখানে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দেওয়া হয়েছে, এবং প্রত্যেক সৌন্দর্য ফ্রম ফেয়ার সুন্দর বস্তু থেকে সামটাইম ডিক্লাইন্স কখনো কখনো কি হয়, ঝরে যায়। এভরি ফেয়ার, এখানে প্রথম ফেয়ারটা হচ্ছে সৌন্দর্য, ফ্রম ফেয়ার সুন্দর বস্তু থেকে, প্রথমটা সৌন্দর্য, দ্বিতীয় ফেয়ারটা সুন্দর বস্তু। তাহলে এখানে প্রথমে গোলাপটি দেখো কত সুন্দর তার সৌন্দর্য, সেই সৌন্দর্যটা এই গোলাপ থেকে ঝরে পড়ে, এবং পাশেই তোমরা দেখতে পাচ্ছ সৌন্দর্যহীন এই গোলাপটিকে। তাহলে বাম পাশে সুন্দর একটি গোলাপ, আর ডান পাশে সৌন্দর্য ঝরে যাওয়ার পর যে গোলাপটি, সেই গোলাপটির ছবি দেওয়া হয়েছে। তাহলে সৌন্দর্য কারো চিরস্থায়ী নয়, সৌন্দর্য ঝরে যায়। প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্য সময়ের সাথে সাথে সেই সৌন্দর্য হারিয়ে যায়। বাই চান্স অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রেন্ড, কিভাবে না হঠাৎ করেই সৌন্দর্য হারিয়ে যেতে পারে, অথবা প্রকৃতি তার যে পরিবর্তন, সেই পরিবর্তনের ধারা বেয়ে প্রকৃতির সুন্দর বস্তুগুলি তার সৌন্দর্য হারিয়ে ফেলে। আমরা প্রত্যেকেই শৈশব থেকে বার্ধক্যের দিকে যাই, এবং আমাদের সৌন্দর্য আমরা ধীরে ধীরে, যত বয়স আমাদের বৃদ্ধি হয়, আমাদের বয়স যত বাড়ে, আমাদের সৌন্দর্য আমরা সেভাবে ধীরে ধীরে হারিয়ে ফেলি। তো সেটা হচ্ছে আমাদের প্রকৃতির পরিবর্তনের নিয়মে সেই সৌন্দর্য আমরা হারাই, অথবা হঠাৎ কোনো দুর্ঘটনায় আমরা আমাদের সৌন্দর্য হারাতে পারি। তাই কবি এখানে বলছেন বাই চান্স, দুর্ঘটনাবশত হয়তো সৌন্দর্য হারাতে পারি আমরা, অথবা প্রকৃতির নিয়মে, প্রকৃতির নিয়মের সঙ্গে তাল রেখে আমরা ধীরে ধীরে আমাদের সৌন্দর্য হারিয়ে ফেলি। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার ইটার্নাল সামার, তোমার অমর গ্রীষ্ম, শ্যাল নট ফেড কখনো হারিয়ে যাবে না, ঝরে পড়বে না। ইটার্নাল সামার, এখানে সামার বলতে কবি বিউটিকে বুঝিয়েছেন। দেখো এখানে কবির বন্ধুর একটি প্রতীকী ছবি এখানে দেওয়া হয়েছে, সেই ছবিটিকে উদ্দেশ্য করে, ব্যাকগ্রাউন্ড ইমেজের সেই ছবিটিকে উদ্দেশ্য করে এখানে বলা হচ্ছে যে তোমার যে সৌন্দর্য, চিরস্থায়ী সৌন্দর্য, সেই সৌন্দর্য কখনোই হারিয়ে যাবে না, শ্যাল নট ফেড, কখনোই ডিক্লাইন হবে না, নষ্ট হয়ে যাবে না, ঝরে পড়বে না। নট লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার thou owest, তুমি হারাবে না তোমার যে সৌন্দর্য তুমি পেয়েছ, সেই সৌন্দর্য তুমি কখনোই হারাবে না। পজেশন অধিকার, যেটা তোমার অধিকারে আছে, যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্য তুমি কখনোই হারাবে না। thou owest, তুমি যেটার, তোমার যেটা আছে, সেই সৌন্দর্য কখনোই হারাতে পারে না, হারাবে না। কবি জোর দিয়ে বলছেন প্রকৃতির সৌন্দর্য একদিন ঝরে যাবে, একদিন নষ্ট হয়ে যাবে, সেই সুন্দর বস্তু একদিন অসুন্দর বস্তুতে পরিণত হবে, কিন্তু তোমার সৌন্দর্য কখনোই হারাবে না। Nor death shall break the wanderest in his shade, মৃত্যু তোমাকে কখনোই তার ছায়ার মধ্যে বন্দি করতে পারবে না, ধরতে পারবে না, স্পর্শ করতে পারবে না।
দেখো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা মৃত্যুর প্রতীকী ছবি দেওয়া হয়েছে। মৃত্যু কখনো তোমাকে বন্দি করতে পারবে না বা তোমাকে তার ছায়ার মৃত্যুর কবলে তোমাকে ধরে রাখতে পারবে না, এইটাই কবি এখানে বলছেন। When in eternal lines to time thou growest, কখন না যখন তুমি চিরস্থায়ী লাইনের মধ্যে তুমি বেড়ে উঠবে। চিরস্থায়ী লাইন মানেই হচ্ছে কবিতা। এই কবিতার মধ্য দিয়ে যতদিন তুমি বেড়ে উঠবে তোমাকে মৃত্যু স্পর্শ করতে পারবে না, তোমাকে মৃত্যু ছুঁতেও পারবে না। এখানে দেখো সনেট নাম্বার 18, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এই কবিতাটি এখানে লেখা আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজে তার ছবিটি দেওয়া আছে। তাহলে কবির তার কবিতার প্রতি তার বিশ্বাস, তার আস্থা কবির আছে যে তার কবিতা তার বন্ধুকে অমরত্ব দান করবে। তাই কবি বলছেন, যখন তুমি এই অমর রেখাগুলিতে, অমর লাইনগুলিতে তুমি বেড়ে উঠবে সময়কে অতিক্রম করে, তোমাকে মৃত্যু ছুঁয়েও দেখতে পারবে না, ছুঁতেও পারবে না। So long as men can breathe or eyes can see, যতদিন মানুষ নিঃশ্বাস প্রশ্বাস নেবে বা নিঃশ্বাস ফেলবে বা প্রশ্বাস নেবে, শ্বাস প্রশ্বাস নেবে, or eyes can see, অথবা চোখ যতদিন দেখতে পাবে। So long lives this and this gives life to thee, ততদিন এটা বাঁচবে। এটা বলতে লিভস দিস, দিস হচ্ছে দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুর সৌন্দর্য ততদিন বেঁচে থাকবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, সরি কবির সৌন্দর্য নয়, সো লং লিভস দিস, এই কবিতাটি বেঁচে থাকবে। প্রথম দিস হচ্ছে দিস পোয়েম, দিস সনেট। সো লং লিভস দিস, ততদিন এই সনেটটি বেঁচে থাকবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এটা তোমাকে জীবন দান করবে। তোমাকে বলতে এখানে কবির বন্ধুর সৌন্দর্যকে বোঝানো হয়েছে। যতদিন এই কবিতাটি বেঁচে থাকবে মানুষের মধ্যে, ততদিন এটা তোমাকে, তোমার সৌন্দর্যকে জীবন দান করবে, অমরত্ব দান করবে, অমর করে গড়ে তুলবে। এই হচ্ছে আমাদের কবিতা। তাহলে আবার একটু আলোচনা করি। দেখো, shall I compare thee to a summer's day? Thou wert more lovely and more temperate. Rough winds do shake the darling birds of May, and summer's lease hath all too short a date. Sometime too hot the eye of heaven shines, and often is his gold complexion dimmed, and every fair from fair sometime declines, by chance or nature's changing course untrained. But the eternal summer shall not fade, nor lose possession of that fair thou owest, nor shall death break the wanderest in his shade, when in eternal lines to time thou growest. So long as men can breathe or eyes can see, so long lives this, and this gives life to thee. এখানে দেখো রাইম স্কিমের বিষয়টা একবার তোমাদের দেখিয়ে নিই। প্রথম যে লাইনটা আছে দেখো, ডে তার রাইম করছে কার সঙ্গে? দেখো, মেয়ের সঙ্গে। ফার্স্ট লাইন ইজ রাইমিং উইথ থার্ড লাইন। তাহলে ফার্স্ট লাইন রাইমটিকে যদি আমরা রাইম নাম্বার এ বলি, রাইম এ বলি, তাহলে থার্ড রাইমটিও হবে এ। আর সেকেন্ড লাইনে দেখো টেম্পারেট, টেম্পারেট রেট, এটাকে এটা রাইম বি বললে
দেখো ফোর্থ লাইনে আছে ডেট, টেম্পারেট ডেট, তাহলে এটাও হয়ে যাবে বি। তাহলে ফার্স্ট কোয়াট্রেনের রাইম স্কিম হচ্ছে এ বি এ বি। সেকেন্ড কোয়াট্রেনে চলে যাও। সেকেন্ড কোয়াট্রেনে দেখো সায়েন্স ডিক্লাইন্স, ডিমড আনট্রেমড, তাহলে ফিফথ লাইনের সঙ্গে সেভেন্থ লাইন রাইম করছে বা ছন্দ মিলছে, আর সিক্সথ লাইনের সঙ্গে এইথ লাইন ছন্দ মিলছে। তাহলে এটাকে কি বলবো আমরা? প্রথমে তো এ বি বলেছি, তাহলে এখানে সিডি সিডি। একইভাবে 3 নম্বর যে কোয়াট্রেনটি আছে, থার্ড কোয়াট্রেন, সেখানে গিয়ে দেখো ইএফ ফেডের সঙ্গে শেড আর ওস্ট গ্রোস্ট, তাহলে এখানে ইএফ আমরা এই নামটা দিতে পারি ছন্দের। আর শেষে দেখো যেটা কাপলেট আছে, 2 লাইনের যে স্তবকটি আছে সেটা সি দি পরপর মিলছে, তাই এটা জি। তাহলে আমরা আবার একবার রাইম স্কিমটা দেখে নিই। এ বি সিডি ইএফ জি। ঠিক আছে, এবার প্যারাফ্রেজটা একটু দেখি। দেখো, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? Shall I compare you to a summer's day? Thou art more lovely and more temperate. You are more lovely and more constant. Rough winds do shake the darling birds of May. Rough winds shake the beloved birds of May. And summer's lease hath all too short a date, and summer is far too short. Sometime too hot the eye of heaven shines, at times the sun is too hot, and often is his gold complexion dimmed, or often goes behind the clouds, and every fair from fair sometime declines, and everything beautiful sometime will lose its beauty, by chance or nature's changing course untrained, by misfortune or by nature's planned out course. But the eternal summer shall not fade, but your youth shall not fade, nor lose possession of that fair thou owest, nor will you lose the beauty that you possess, nor shall death break the wanderest in his shade, nor will death claim you for his own, when in eternal lines to time thou growest, because in my eternal verse you will live forever. So long as men can breathe or eyes can see, so long as there are people on this earth, so long lives this, and this gives life to thee, so long will this poem live on, making you immortal. তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের এই কবিতাটি। আমি তোমাদের সকলকে আবারও অনেক শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সরাসরি কমেন্টে সেই প্রশ্নগুলি করতে পারো, আমি তার উত্তর দেব, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ইমেল করতে পারো, যা খুশি তোমরা যেভাবে পারো আমাকে প্রশ্নগুলি করবে, আমি তার উত্তর দেব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং আমার চ্যানেলটি শেয়ার করো, লাইক করো যদি ভালো লেগে থাকে। আর তোমরা পড়াশোনা করো, যেখানে যেখানে তোমাদের সমস্যা হবে তোমরা কমেন্টে বলবে, আমি সেটার ওপরে ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থেকো।